রাজনীতিতে কে আপন কে পর, কারো মত কারো বা দ্বিমত, কেউ বলছে অনৈক্যের সুর, কেউ বা বলছে এটাই নতুন বন্দোবস্ত। আসলে কোনটা সঠিক কোনটাই বা ভুল, এমন নানান সমীকরণ নিয়ে হাজির হয়েছে আজ মধুমত ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আপনারা দেখছেন নিউজ 24। আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে টানাপোড়েন। আপনাদের আগেই জানিয়েছি যে বরাবরের মতো আজকে আমাদের সঙ্গে তিনজন অতিথি স্টুডিওতে আছেন। আমি একটু পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশ থেকে শেখ রবিউল আলম আছেন, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। এছাড়া আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি ও দলীয় মুখপাত্র, গণ অধিকার পরিষদ। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের আমাদের আলোচনায়। আমাদের আজকের বিষয় রাজনীতিতে টানাপোড়েন। আমি একটু শেখ রবিউল আলম আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে কোন মুডে দেখতে চায়, তত্ত্বাবধায়ক নাকি নিরপেক্ষ, কোনটা? ধন্যবাদ আপনাকে, প্রিয় সহ আলোচক এবং যারা ইতিমধ্যে নিউজ 24-এর সাথে যুক্ত আছেন। তত্ত্বাবধায়ক এবং নিরপেক্ষর মধ্যে কোনো পার্থক্য নেই। অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে একটু পার্থক্য আছে। বিএনপি সরকারকে বোঝাতে চেয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে লক্ষ্য ছিল রাষ্ট্র ব্যবস্থাপনা কার্যকর রাখা, পাশাপাশি বেশ কিছু রাষ্ট্রীয় সমস্যা সমাধান কল্পে নির্বাচনের লক্ষ্যে বা নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করা, সে বিষয়ে 1 বছরের অধিক সময় অন্তর্বর্তীকালীন সরকার কাজ করেছে এবং আমার মনে হয় যে সফলতার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। যেহেতু নির্বাচন সমাগত, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচনটাকে যদি আপনি নিরপেক্ষভাবে দলমত এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হয়, তাহলে একটা তত্ত্বাবধায়ক সরকার মুড দরকার বা আচরণ দরকার। সেই তত্ত্বাবধায়ক সরকার এর মূল ফোকাসটা থাকে হচ্ছে গ্রহণযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠিত করার, আর কিছু রুটিন কাজ করা। যার ফলে আমরা সরকারকে বলছি যে তুমি তত্ত্বাবধায়ক মুডে চলে আসো, কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে একটা নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার অনেকটা নিরপেক্ষ, অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা প্রয়োজনীয়। দুটি জিনিসের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। এখন নিরপেক্ষ নির্বাচন করবার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত একটা ধারণা, এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা বিদ্যমান আছে সেটাকে নিরপেক্ষ করার প্রয়োজন হলে নিরপেক্ষ করার লাগতে পারে। আবার এই সরকারের অধীনে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা লেভেল প্লেইং ফিল্ড যাতে তৈরি করতে মনোযোগী হয় সরকার সহ, সেই ব্যাপারে আমরা তাগাদা দিয়েছি। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে খুব বেশি সময় নেই, নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে এবং তার জন্য যে কথা সব বলা হয় যে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলি সমান সুযোগ পায়, জনগণ যাতে আস্থাটা আরও বৃদ্ধি পায় এবং নির্বাচনের দিকে রাজনৈতিক দলগুলি যাতে যাওয়ার একটা অবাধ সুযোগ তৈরি হয় এবং নট অনলি সুযোগ, মানে কিছুটা মনোযোগী হতে বাধ্য হয়। কারণ বিচ্ছিন্ন চিন্তা কখনো রাষ্ট্রের জন্য ক্ষতি হচ্ছে, নির্বাচনের জন্য অন্তরায় হচ্ছে, অনৈক্য তৈরি হতে পারে। যার ফলে এই সরকারটি যদি তত্ত্বাবধায়ক মুডে চলে যায়, তাহলে রাজনৈতিক দলগুলি যদি সেই দিকে ধাবিত হয়, গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে আর কোনো অন্তরায় থাকে না, জনগণের সরকার প্রতিষ্ঠাতে সহজ হয় এবং দ্রুততম সময় হয়, যেটা রাষ্ট্রের জন্য একান্তই প্রয়োজন। সেক্ষেত্রে দলীয় বা বিতর্কিত উপদেষ্টা আসলে কারা, কাদেরকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে? আমরা সেভাবে বলছি না, আমরা বলছি একটা সরকার নিরপেক্ষভাবে ফাংশন করার জন্য বা তত্ত্বাবধায়ক মুডে ফাংশন করবার জন্য বিতর্কিত অথবা ধরেন আস্থা নাই এরকম কোনো উপদেষ্টা যদি থেকে থাকে, আমি আবারও বলছি যদি থেকে থাকে, সেটা অন্তর্বর্তীকালীন সরকারই বিবেচনা করবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। সেই নিরপেক্ষ ভূমিকার ক্ষেত্রে অন্তরায় কে হতে পারে বা কারা হতে পারে, এটা অন্তর্বর্তীকালীন সরকারই ঠিক করুক। কারণ অন্তর্বর্তীকালীন সরকার কোনো উপদেষ্টার কারণে যাতে বিতর্কিত না হয়, তার নিরপেক্ষ ভূমিকা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে ব্যাপারে আমরা সজাগ এবং সচেষ্ট রাখার চেষ্টা করেছি মাত্র। জি, ধন্যবাদ। আমি একটু ফারুক হাসান আপনার কাছে আসতে চাই। একটা খুব জরুরি বিষয়, সেটি হলো যে গণ অধিকার পরিষদ গত পরশুদিনই জানিয়েছে যে তারা জানুয়ারিতে নির্বাচন চায়। হঠাৎ করে গণ অধিকার পরিষদ জানুয়ারিতে কেন নির্বাচন চায়? ফেব্রুয়ারিতে তো নির্বাচনের মোটামুটি বলতে মানে বলা যাচ্ছে এটি চূড়ান্ত হয়েছে, তাহলে হঠাৎ জানুয়ারিতে কেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, তার আগে একটু কেয়ারটেকার সরকারের যে ডিমান্ড, যে হঠাৎ করে এই দাবিটা সামনে নিয়ে আসা, এটা কেন তৈরি হলো বা এটা কেন হঠাৎ করে বিএনপি করলেন বা আমরা কেন বা এই দাবিটা নিয়ে কিছুটা সোচ্চার বলতে পারেন। দেখেন, ইন্টারিম সরকার এবং কেয়ারটেকার সরকারের কিছু বেসিক ডিফারেন্স থাকলেও মোটামুটি খুব কাছাকাছি এই দুটো সরকার।
এই যে আমরা একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকারকে চেয়ারে বসালাম, জনগণের যে আকাঙ্ক্ষা, যে ডিমান্ড, যে প্রত্যাশা বাস্তবায়নের দায়িত্ব এই সরকারকে দেওয়া হলো, তারা এই বিগত 1 থেকে 1.5 বছর সময় পাওয়া সত্ত্বেও কতটুকু জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পেরেছে সেটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক, বড় প্রশ্ন। এটা শুধু রাজনৈতিক দলগুলো বা পলিটিশিয়ানরা যে করছে তা না, জনগণও করছে। জনগণও আজকে এই সরকারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে যে আপনি বিগত 1 বছরেই জনগণের কি কি প্রত্যাশা পূরণ করেছেন বা করার জন্য উদ্যোগ নিয়েছেন। এই যে কাঠগড়ায় দাঁড় করানো, এটা জনগণই করছে। এখন আসেন, এই যে ইন্টারিম সরকারের যে নেচার, যে ক্যারেক্টার থাকা দরকার ছিল, যেটা আমরা সবসময় বলে আসছি, সেই নেচার বা ক্যারেক্টার থেকে এই সরকার অনেক আগেই বেরিয়ে গেছেন। এখন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা কি আপনারাই বলছেন? নো, এটা বিএনপি বলছে, জামাত বলছে, এনসিপিও বলছে। মানে এই যে যাদের সরকার, যারা এই সরকার গঠন করেছেন, সবাই যদি আসলে নিরপেক্ষ বলে গঠন করেছেন বা পক্ষপাত দুষ্ট বলে, তাহলে আসলে কার পক্ষে আছেন? আমি ধরেন যে আমাদের বক্তব্যটাকে অনেকেই অনেকভাবেই ডিফাইন করার চেষ্টা করে যে আপনারা বলবেনই যে সরকার নিরপেক্ষ না, ইত্যাদি ইত্যাদি। অথচ যারা এই সরকার গঠন করলেন, যারা এই সরকারকে দায়িত্বে বসালেন, তারা পর্যন্ত বলছে এই সরকার একটা দলের দিকে ঝুঁকে আছে। যদি এই সরকার সত্যিকার অর্থে নির্দিষ্ট কোনো দলের দিকে ঝুঁকে থাকে, দ্যাট মিনস এই সরকার নিউট্রাল বা নিরপেক্ষ কোনো সরকার নয়, বা নিউট্রাল পজিশনে এই মুহূর্তে এক্সিস্ট করে না। আর সরকার যদি নিরপেক্ষ পজিশনে এই মুহূর্তে এক্সিস্ট না করে, তাহলে এই সরকারের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করাটা সো মাচ ডিফিকাল্ট এবং অসম্ভব বলা চলে। সেই জায়গা থেকে গতকাল বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে তারা জানিয়েছেন এই সরকারের যে মানে প্রেজেন্ট যে মুড, এই মুডকে আপনার ট্রান্সফার করে বা এটাকে কনভার্ট করে কেয়ারটেকারের মুডে নিয়ে যেতে হবে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট। এবং আমরা বিএনপির এই প্রস্তাবের সাথে একমত পোষণ করছি যে এই সরকারের যে প্রেজেন্ট মুড, এই মুডে যদি সরকার রান করে সামনে, এই গভর্নমেন্টের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা বলছি যে এই সরকারকে কেয়ারটেকার সরকারের মোডে যেতে হবে। এবার আসেন, এই যে ফেব্রুয়ারি নির্বাচন প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, এটা নিয়ে নানান বিতর্ক, আলোচনা, সমালোচনা ইত্যাদি রয়েছে। কিন্তু আমরা বারবার এই জিনিসটা অ্যাড্রেস করতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও এই যে দেখেন নির্বাচনের এখন 4 থেকে 4.5 মাস টাইম রয়েছে। এই টাইমের মধ্যে নানান জায়গায় নানান সংকট, এখানে অগ্নিকাণ্ড, ওখানে এটা, এখানে সেটা, মানে দেশের ইকোনমি একবারে ভেঙে পড়েছে বা ভেঙে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এই যে ঘটনগুলো মানে প্রোটেক্ট করা বা এই যে ঘটনাগুলো যাতে না ঘটে, কারা ঘটাচ্ছে, এগুলো বের করে এদেরকে যে আপনার শাস্তির আওতায় নিয়ে আসা, এই জায়গাতে সরকার একবারে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই আমরা চিন্তা করছি যে এই সরকার যত প্রসিড করবে, যত লিঙ্গারিং করবে, আসলে দেশ ও জাতির কল্যাণে ততই দুর্ভোগ নেমে আসবে। তাই আমরা বলছি যে ফেব্রুয়ারি না, জানুয়ারিতে যদি নির্বাচন হয়, দেশ ও জাতির জন্য আরও বেশি মঙ্গলজনক হবে এবং দেশ ও জাতি একটা বড় ধরনের ঝুঁকি থেকে আসলে উদ্ধার পাবে। এই জন্য আমরা বলেছি যে নো, এখন আর ফেব্রুয়ারির দিকে তাকানোর কোনো সুযোগ নেই। যদি আমাদের সেই সুযোগটা থাকে, সরকার যদি মনে করে থাকে, তাহলে জানুয়ারিতেই আমরা নির্বাচন চাই। জানুয়ারিতে নির্বাচন দিয়ে তারা একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নিক। তারা তো পারছে না ভাই, আমরা তাদের কাছে তাকিয়েছিলাম, তারা ফেইলর। এখন আমরা কি করব বলেন? দেশ ও জাতি তো বিপদে পড়তে পারে না। ফারুক হাসান, আপনার কাছে আসবো। আমি একটু আবুল হাসান রুবেল আপনার কাছে আসতে চাই যে একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের মুডে যেতে পারে, এবং বিশেষ করে বিতর্কিত উপদেষ্টার কথা বলা হয়েছে বা যাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা আছে তাদের কথা বলা হয়েছে, বা দলীয় উপদেষ্টার কথা বলা হয়েছে। এই উপদেষ্টা বলতে আসলে আপনাদের দল আসলে কি বোঝে? আচ্ছা, প্রথমত আপনাদের ধন্যবাদ এবং যারা দর্শক দেখছেন সকলকেই শুভেচ্ছা সালাম জানাই। রাজনীতি এমন একটা জায়গা যেখানে, যেটা আপনি বলেছেন যে টানা পড়েন, হ্যাঁ, একটা আপনারা অনেকেই তাঁত দেখে থাকবেন, তাঁতে 2 ধরনের সুতা থাকে, একটা লম্বালম্বি যায়, একটা হচ্ছে আড়াআড়ি যায়। এখান থেকেই কিন্তু টানা পড়েন হয়। তো ফলে আপনি একটা জায়গায় যখন কেউ থাকে তখন আসলে তার ভিন্ন দিকেও একটা টান থাকে, আবার একটার দিকের টান থাকে। এর ভেতর দিয়ে আসলে রাজনীতি আগায়, রাজনীতি এই দ্বন্দ্বের ভেতর দিয়েই আসলে আগায়। সেই দিক থেকে ধরেন এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসলো, তখন তার কিছু নির্দিষ্ট কাজ ছিল। একটা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্র প্রতিষ্ঠান ধসে পড়েছে, বিভিন্ন গণহত্যা চলেছে, তার একটা মানে বিচারের দায়িত্ব, এইখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেগুলোকে ফিরিয়ে আনার দায়িত্ব, এবং একটা নির্বাচন সমাধা করার দায়িত্ব। হ্যাঁ, এই যে জায়গা, এটার একটা পর্ব আমরা পার হয়েছি, এবং এই পর্বটা পার হওয়ার ক্ষেত্রে কতটুকু সাফল্য আছে, কতটুকু ব্যর্থতা আছে, সেটা মানে বিচার্য বিষয়। সেটা নিয়ে আমি এখন খুব বেশি কথা বলবো না। কিন্তু আমি এই যেটা বলছি যে ধরেন যখন একটা মানে এই পর্যায়ে প্রথমত আমরা দেখেছি যে একটা মোটামুটিভাবে
গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে ছাত্রদের ভেতর থেকে প্রতিনিধি হিসাবে 2 জনকে নেওয়া হয়েছিল, হ্যাঁ, যারা আসলে পরবর্তীকালে একটা রাজনৈতিক দল গঠন করেছেন, মানে এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব প্রদানকারী ছাত্ররা মিলেই। ফলে তারা এক ধরনের তাদের দলীয় পরিচয়ের জায়গায় আছেন, এটা আমরা ধরে নিতে পারি। ফলে তাদের একটা পজিশন আছে। অন্য কেউ কেউ আবার অন্যরা বলবেন যে আচ্ছা অমুকের একটা দলীয় পরিচয় আছে বলে তারা মনে করেন, বা মানে আমি যতটুকু দেখি যে এই ধরনের সরাসরি যদি দলীয় পরিচয়ের কথা বলেন তাহলে ওনাদের আছে, এটা খুব সহজ সরলভাবে যদি আমরা দেখি তাহলে এটা দেখা যায়। ফলে তাদের একটা প্রশ্ন আছে যে, এবং এটা আমার ধারণা যে তারা নিজেরাও বোঝেন এবং অন্যরাও খুবই ভালো মতো বোঝেন যে একটা যখন নির্বাচন পরিচালনা হয় তখন নির্বাচন পরিচালনায় একটা নিরপেক্ষতার বজায় রাখার জন্য আসলে শুধু কি উপদেষ্টাদের অপসারণই যথেষ্ট না, প্রশাসনের সমস্ত জায়গায় এইটার নিরপেক্ষতা রাখতে হবে। ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এমন করতে হবে যাতে করে ভোটাররা যেতে উৎসাহিত হন। কোনো একটা দল যদি অন্য আরেক দলের উপরে আক্রমণ করে বা এরকম পরিস্থিতি তৈরি করে যাতে জনগণ ভীত হন, সেরকম জায়গায় তো আসলে নির্বাচনে পার্টিসিপেশনও কমে যাবে। ফলে এই সমস্ত জায়গাগুলো যদি আসলে ট্যাকেল করতে হয় তাহলে একটা সরকারকে অনেক বেশি মনোযোগী হতে হয় একটা নির্দিষ্ট বিষয়ে। মূলত আমি তত্ত্বাবধায়ক মুড বলতে সেটা বুঝি যে অন্যান্য কার্যাবলীকে কমিয়ে এনে এই বিষয়ে অনেক মনোযোগী দিয়ে যাতে নির্বাচনের পরিবেশটা সুষ্ঠুভাবে করা যায় সে বিষয়ে মনোযোগ দেওয়া, সেটাকেই আসলে আমি মনে করি যে আসলে তত্ত্বাবধায়ক মোডে যাওয়া। এটা ব্যক্তির পরিবর্তনের চাইতে আসলে মনোযোগের পরিবর্তনটা আসলে প্রধান। জি ধন্যবাদ। শেখ রবিউল আলম, আপনার কাছে প্রশ্ন, বিএনপি কেন গণভোট এবং নির্বাচন একসাথে চায়? জাতীয় নির্বাচন তো নিজেই একটা খুব জনপ্রিয় বিষয় এবং খুব উৎসবমুখর পরিবেশের বিষয়, এবং জাতীয় নির্বাচন একটা ভিন্ন বিষয়। সেখানে জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে চাওয়া বিষয়টা কেমন? একটা তো বিএনপি চায়নি, তো জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনাই ছিল। তারা জুলাই সনদ বাস্তবায়ন করবার ক্ষেত্রে 3টি ধাপ রয়েছে। সংবিধান সংশোধন সংক্রান্ত যেটা আছে সেটি নিয়ে হচ্ছে সংবিধান সংশোধনের প্রয়োজন হচ্ছে কিছু সনদ বাস্তবায়ন করবার জন্য। কিছু সনদ আইন পরিবর্তন করে করা হচ্ছে, আইন সংশোধন করে অথবা বিধিবিধান সংশোধন করে অথবা নির্বাহী আদেশে করা হচ্ছে। যেগুলি এই 84টির মধ্যে আইন পরিবর্তন করে, বিধিবিধান পরিবর্তন করে অথবা নির্বাহী আদেশে করা যাবে সেগুলি অলরেডি চলছে। সে সংশোধন সনদগুলি অলরেডি বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে আছে এবং ইতিমধ্যে অধিকাংশ হয়ে গিয়েছে। আইন উপস্থিত নিজেই বলেছেন যে 70% ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন হবে। এখন ধরেন সংবিধান সংশোধন সংক্রান্ত যে সনদের ধারাগুলি আছে সেগুলি বাস্তবায়ন করবার জন্য এই যে গণভোটের কথা বলছেন সেটাও অপরিহার্য না। আলটিমেটলি 142 অনুচ্ছেদ অনুসরণ করে পরবর্তী সংসদে অর্থাৎ 13দশ সংশোধনে সেটা করা লাগবে, সংসদেই করতে হবে, এর কোনো বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকার অথবা জাতীয় ঐক্যমত্য কমিশনের একটা প্রস্তাব ছিল যে এই সনদ বাস্তবায়ন করবার জন্য একটা হলো সাংবিধানিক আদেশ তারা প্রস্তাব করেছিল, আরেকটা হচ্ছে গণভোটেরও প্রস্তাবনা এসেছিল। কোন দিন? যেদিন জাতীয় সংসদ নির্বাচন হবে সেই দিন। আমরা ওই প্রস্তাবটার সাথে একমত করেছি, এটা আমাদের কোনো প্রস্তাবনা। এর বেছে নেওয়ার প্রয়োজন ছিল যে 3টি অপশনের কোনটির সাথে বিএনপি চায়, একমত হতে পারে কিনা, এবং অন্তর্বর্তীকালীন সরকারের একমত হওয়ার আবেদন ছিল। আমরা সেই আবেদনে সাড়া দিয়ে আপনার ওই জাতীয় নির্বাচনের দিন গণভোট করব। আমাদের কমিশনের সাথে দুঃখিত, আপনার ঐক্যমত কমিশনের সাথে আপনার এই বিষয়টি কি তোলেননি যে জাতীয় নির্বাচন তো নিজেই একটা খুব জনপ্রিয় বিষয় এবং সেখানে আসলে প্রত্যেকটা দলের নিজস্ব প্রচার প্রচারণা থেকে শুরু করে একজন আরেকজনের প্রতিপক্ষ অবস্থায় থাকবে, সেই সময় আসলে গণভোটটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেই বিষয়টাকে আপনার তোলেননি? সেটি সবচেয়ে গ্রহণযোগ্য হবে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে। এবং গণভোটের সাথে যেহেতু জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই, গণভোট হচ্ছে, আপনি একটু এই জায়গাটা আসলে বোঝার একটা ব্যাপার আছে, গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হয় না, সংবিধান সংশোধন হয় সংসদে, একমাত্র পথ, এর কোনো বিকল্প নেই। গণভোট মানে হচ্ছে জনগণের একটা সমর্থন নেওয়া ওই সংবিধান সংশোধনের প্রতি, যাতে পরবর্তী যে সরকার গঠন করে বা যে দল মেজরিটি পায় অথবা সর্বসম্মতিতে পার্লামেন্টে যাতে করতে সে বাধ্য হয় অথবা মনোযোগী হয়, এই জনগণের একটা ম্যান্ডেট তার প্রতি রাখা বা চাপ রাখা, এটা এর ছাড়া দ্বিতীয় কোনো কারণ। ঐক্যমত্য কমিশন যদি সিদ্ধান্ত পরিবর্তন করে, তারা যদি নভেম্বর বা ডিসেম্বরের দিকে গণভোটকে নিয়ে আসে, তাহলে কি তার সঙ্গে বিএনপি একমত হবে বা রাজি হবে? আমার কাছে সেটা সঙ্গতি মনে হচ্ছে না। এত অল্প সময়ের মধ্যে দুটি নির্বাচন,
তারপর ধরেন বাংলাদেশের নির্বাচনে 35% মতো ভোট অনুপস্থিত থাকে, আর এর সাথে যারা এই সংস্কার চায় না, সনদ চায় না, তারা যদি 20% মতো যুক্ত হয়ে যায়, বাংলাদেশের মানুষ 55 থেকে 60% ভোট অনুপস্থিত হওয়ার সম্ভাবনা আছে। আপনি সংবিধান সংশোধন সংক্রান্ত একটা গণভোট নেবেন, অর্থাৎ জনগণকে সম্পৃক্ত করবেন, সেখানে 50%-এর নিচেও কোনো কারণে যদি ভোট হয়ে যায়, সেই সংশোধন অথবা ধরেন সেই সনদ গ্রহণযোগ্যতা পাবে কিনা, তো সেটার একটা নৈতিক ভিত্তি দুর্বল হয়ে যায় এবং সেটা মনে হয় কাম্য হবে না। যার ফলে আমরা মনে করি অল্প সময়ের মধ্যে দুটি ভোট, সেটা যেমন আয়োজন করা দুরূহ, ব্যয় সাপেক্ষ এবং জনগণের ম্যান্ডেট পাওয়াটা এবং প্রচার প্রচারণা করে জনগণকে উপস্থিত করে সনদের পক্ষে অথবা গণভোটের পক্ষে রায় আনাটা সরকারের জন্য অনেক চ্যালেঞ্জিংও বটে। আর রাজনৈতিক দলগুলির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যদি থাকে, আর যেহেতু গণভোটের উপর নির্ভর করছে না যে জাতীয় সংসদ নির্বাচন হবে কি হবে না, অথবা ধরেন গণভোট আগামীতে নির্বাচিত যে সংসদ হবে সেই সংসদের উপর যদি নির্ভর না করে গণভোটের ভিত্তিতেই যদি আবারও শোনেন, গণভোটের ভিত্তিতেই যদি সংবিধান সংশোধন হয়ে যেত, তাহলে এই গণভোট আগে করার হয়তো প্রয়োজন হতো। গণভোট আগে এবং ধরেন জাতীয় নির্বাচনের দিন একই দিন অথবা আগে, এ দুটি করার মিনিং একই দাঁড়াচ্ছে, যার ফলে ওই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো অনন্তরায় আগে এবং পরের উপর নির্ভর করছে না, যার জন্য আমার মনে হয় এটা বিবেচ্য বিষয় না। আমরা জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট করতে পারলেই বেশি উপযুক্ত, বেশি আপনার কার্যকর, বেশি আপনার মানে আমি যদি বলি নির্বাচন বান্ধব এবং সনদ বাস্তবায়ন বান্ধব, অতএব সেই জায়গায় মনোযোগী হওয়া। তার মানে জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে আসলে বিএনপির কোনো সমস্যা নেই, কিন্তু যদি সেটি মানে এগিয়ে আসে তাহলে সেখানে কি বিএনপি বাধা দেবে? না, বাধার কোনো প্রশ্নটা এটা না। কথাটা হচ্ছে আপনি একটা জায়গা আপনি বোঝেন, আপনি তিনটি অপশন বলেছেন। একটা বলেছেন যে সাংবিধানিক আদেশে করা যেতে পারে, বিশেষজ্ঞরা বলেছে, কিন্তু সাংবিধানিক আদেশের ক্ষেত্রে সংবিধান বিশেষজ্ঞরা বলেছে পৃথিবীতে এটি কোনো নজির নেই যে একটা সংবিধান বিদ্যমান থাকাকালীন অবস্থায় সাংবিধানিক আদেশ জারি করার কোনো নজির পৃথিবীতে নেই এবং আমাদের সংবিধানের সাথে সেটা যায় না। আরেকটা আসছে গণভোটের ব্যাপার। গণভোট আমি আবারও বলছি সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন নেই, কিন্তু ঐক্যের জন্য, অথবা ধরেন আমাদের মধ্যে যাতে আগামী যে সরকার গঠন করবে তারা যাতে একটু বাধ্যবাধকতা অনুভব করে, কারণ জনগণ যেহেতু ম্যান্ডেট ভোট দিয়েছে, তারা এটা উপেক্ষা করার সাহস যাতে না পায় আগামী পার্লামেন্ট, সেই জন্য গণভোটের একটা ম্যান্ডেট নেওয়া দরকার থাকলে আমরা সেটা মনে করি যে সেটা নির্বাচনের, জাতীয় সংসদ নির্বাচনের দিনই শ্রেয়। আর এটা যেহেতু জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাব ছিল, আমরা তার সাথে একমত করেছি, তার আগে গণভোট প্রয়োজন, এটা জাতীয় ঐক্যমত কমিশনের বা বিশেষজ্ঞদের প্রস্তাবনা ছিল না, যার জন্য আমরা এটা বিবেচনায় নিচ্ছি না। অনেক অনেক ধন্যবাদ। আমরা বাকি অতিথিদের কাছেও আসবো, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। বিরতির পর যখন ফিরবো তখন আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে, সাথে থাকুন। বিরতির পর স্বাগত আর একবার, দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আমরা আমাদের যে আলোচনা সেই আলোচনায় ফিরে যাচ্ছি। ফারুক হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বর্তমানে জামাত ইসলামের কার্যক্রমকে আপনার কাছে কেমন মনে হয়? যাই হোক, কোন দলের কার্যক্রম কেমন এটা জনগণ ডিসাইড করবে, জনগণ জাজ করবে। এটা আসলে আমার জায়গা থেকে আমি আসলে বলতে পারি না যে জামাতের কার্যক্রম কেমন বা বিএনপি কেমন, হোয়াট এভার। এখন আসেন এই যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে আলোচনা এখানে চলছে। দেখেন, সংবিধানের বেসিক কিছু আর্টিকেল আছে যেগুলোকে আমরা মূল নীতি বলি বা মূল আপনার কি বলে ফান্ডামেন্টাল আপনার আর্টিকেল। এই ফান্ডামেন্টাল আর্টিকেলগুলো আসলে সাধারণ যে পার্লামেন্ট বা জেনারেল যে অ্যাসেম্বলি, এই সাধারণ সংসদে এগুলো সংশোধন করা যায় না। এই সকল আর্টিকেল আপনি যদি সংশোধন করতে চান, আপনাকে নির্দিষ্ট ফরম্যাটে আপনাকে জনতার কাতারে যেতে হবে, জনগণের কাছে যেতে হবে এবং সেই নির্দিষ্ট ফরম্যাটের মাধ্যমে গণভোট বা হোয়াট এভার, মানে এই সিস্টেম বা এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণের কনসেনসাস নিয়ে আপনাকে সেই সংশোধনীগুলো করতে হবে। তো এটা একবার স্পষ্ট। এখন আসুন এই যে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা একবারে চূড়ান্ত পর্যায়ে, এখন কথা হচ্ছে গণভোট নিয়ে কিন্তু সবাই একমত, বিএনপি, জামাত, আমরা গণ অধিকার, গণসংহতি বা হোয়াট এভার, প্রত্যেকটি রাজনৈতিক দল গণভোটের প্রশ্নে একমত। এখন সমস্যাটা দেখা দিয়েছে এই গণভোটটা আসলে কোন প্রক্রিয়ায় হবে এবং কবে হবে, এই দুটি জায়গায় আমরা আটকে আছি। এখন তো যে বিএনপির বক্তব্য তারা জাতীয় নির্বাচন গণভোট একই দিনে চাই, জামাতের বক্তব্য তারা আগে চাই, মানে জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই, এনসিপি আগে চাই। আমাদের যে পজিশন, দলীয় পজিশন, সেটা হচ্ছে আমরা কোনো রিজিড পজিশনে নেই। আমরা বলছি যে একই দিনে হলেও খুব একটা আমাদের আপত্তি নেই, আবার আগে করলেও অসুবিধা নেই, সরকার যেদিন ডিসাইড করবে আমরা একমত। এখন এই যে যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাচ্ছে তাদের যে লজিক্যাল পয়েন্টগুলো এগুলো ভেরি স্ট্রং, আবার যারা একই দিনে যাচ্ছে তাদের পয়েন্টগুলো যে ইনভ্যালিড তা কিন্তু না, তাদের পয়েন্টগুলো ভ্যালিড। এখন দেখতে হবে এই যে যারা একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন চাই তাদের পয়েন্টগুলোর যে ভারত্ব, গভীরতা, ডিপনেস, এটা আসলে কতটা স্ট্রং।
যারা আগে চাই তাদের থেকে বেশি, নাকি যারা একই দিনে চাই তাদেরটা বেশি? যেটা বেশি ভারী হবে, সরকারের উচিত হবে সেটাই বাস্তবায়ন করা। এখন যারা আগে চাই তাদের প্রশ্নটা, মানে তারা কেন আসলে আগে চাচ্ছে? আগে চাচ্ছে এই জন্যই যে এই সরকার আসলে দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারে নাই। এই যে সরকারের কাঁধে আমরা বড় একটা নির্বাচনের দায়িত্ব অর্পণ করেছি, তারা সেই নির্বাচন কতটুকু সুচারুরূপে করবে, এবং এই সরকারের যে বিভিন্ন অর্গানগুলো রয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, প্রশাসন, এগুলো তো এখন পর্যন্ত শতভাগ না হলেও অনেকাংশেই বলা যায় পতিত স্বৈরাচারের দখলে। সুতরাং এই মানে অর্গানগুলো আগামী জাতীয় নির্বাচনে মূল প্ল্যাটফর্মে থাকবে। সুতরাং তাদের উপরে ডিপেন্ড করে আমি আসলে কতটুকু অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচন জনগণকে উপহার দিতে পারবো, এটা নিয়ে জনমনে একটা সন্দেহ, সংশয় কিন্তু রয়েছে। এই জন্যই তারা বলছে যে নির্বাচন কমিশন, সরকার, আইন শৃঙ্খলা বাহিনীর ফিটনেস যাচাই করার জন্য হলেও আগে এই নির্বাচনটা হওয়া দরকার। একই সাথে তাদের আরেকটা লজিক্যাল পয়েন্ট হচ্ছে, আমরা এই জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন চাই। এই জন্যই তারা গণভোটটা আগে চাচ্ছে। আবার একই দিনে যারা চাচ্ছে তাদের যে বেসিক পয়েন্ট সেটা হচ্ছে যে আগে করতে গেলে কাছাকাছি সময়ে দুটি নির্বাচনের যে ব্যয়ভার, এই ব্যয়ভার বহন করাটা অনেকটা এই সরকারের পক্ষে মানে কষ্টসাধ্য হবে, এবং এত হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট টাকা খরচ করাটা আসলে উচিত কিনা এটাও একটা বড় প্রশ্ন। যেমন এই নির্বাচনে খুব সম্ভবত 2000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে আগামী জাতীয় নির্বাচনে। এখন আপনি যদি তার আগে একটা গণভোট আয়োজন করতে চান, তাহলে সেখানেও ধরেন যে মোটা থেকে 2000 কোটি না হলে 1500 কোটি টাকা ব্যয় হবে। তাহলে আপনি এই কাছাকাছি 2 মাসের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ মানি আসলে খরচ করতে চান কিনা, বা দরকার কিনা, প্রয়োজন কিনা, এটাও কিন্তু একটা বিষয়। আরেকটা বড় ধরনের প্রবলেমটা হচ্ছে, ধন্যবাদ আপনার কাছে, ভোটার পুল করা। এটা বলে শেষ করছি, এই যে ভোটার পুল করা, মানে আগে হলে আসলে আপনি কাছাকাছি সময়ে এই যে 51% ভোটারকে প্রেজেন্ট করা, নির্বাচনী কেন্দ্রে নিয়ে যাওয়া বা উপস্থিত করা, এটা আসলে কতটুকু সম্ভব, এটা নিয়েও কিন্তু একটা বড় ধরনের সংশয় রয়েছে। কারণ 51% না হলে তো আপনি এই গণভোটে আপনি রেজাল্ট পাবেন না। তো এটা নিয়ে অনেক সংশয় রয়েছে। তো যাই হোক, এখনো আলোচনার টেবিল খোলা আছে, আলোচনা চলছে, চূড়ান্ত পর্যায়ে দেখি কি সিদ্ধান্ত হয়। আমাদের পজিশন একবারে ফ্লেক্সিবল, মানে নট রিজিড আর কি। জি, ধন্যবাদ। আবুল হাসান রুবেল, একটু আপনার কাছে আসি যে এনসিপি সহ যেই বাম দলগুলো এখনো পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করলো না, তারা আসলে, আপনি কি মনে করেন যে তারা নির্বাচনে কি আসলে বর্তমানে পিছিয়ে যাচ্ছে ধীরে ধীরে? না, আমি মনে করি না। আমি মনে করি যে তারা আসলে হয়তো সকলে না করবে কিনা আমি জানি না, তবে অনেকেই তাদের ভেতরে স্বাক্ষর করবে, যেহেতু এখনো কমিশনের মেয়াদ আছে, ফলে তাদের স্বাক্ষর করারও সুযোগ আছে, এবং তারা স্বাক্ষর করার ভেতর দিয়ে আসলে মানে এরপরেও কেউ কেউ স্বাক্ষর নাও করতে পারেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বেশিরভাগ দলই আসলে স্বাক্ষর করবে, এবং স্বাক্ষর করার ভেতর দিয়ে জুলাই সনদ একটা এখানে অভ্যুত্থানের অংশগ্রহণকারী সমস্ত দলের একটা সাধারণ সনদে পরিণত হবে বলে আমি আশা করি, এবং সেটা হবে এটা আমি মনে করি। তো এটা যেটা বিষয়ে বলছিলাম আর কি, আজ যে আলোচনাটা আগেও হচ্ছিল, ধরেন গণভোট প্রশ্ন কিংবা সাংবিধানিক আদেশ প্রশ্ন কিংবা এগুলো তো আসলে আমরা অনেক দিন ধরে আলোচনা করেছি, এবং এই যে এই প্রশ্নেই পার্থক্যের কারণে কিন্তু আবার কারো কারোটা আটকে আছে। মানে ধরেন এইটা কিভাবে হবে, কখন হবে, এই ডিটেইলসগুলো যেহেতু এখনো আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারিনি। যেমন গণভোট বিষয়ে একটা জিনিস খুব স্পষ্ট, যে ওইখানে একটা বড় অংশের দলগুলোর যদি আমরা সংখ্যা হিসাব করি, তাহলে বড় অংশের দল মনে করেছে যে একই দিনে হওয়াটাই ভালো। এটা অনেকগুলো বিবেচনায়, তার ভেতরে একটা বিবেচনা হচ্ছে ইতিমধ্যে আলোচিত হয়েছে সেগুলোর ভেতরে আছে, যেমন হচ্ছে অর্থের প্রশ্ন, ভোটার উপস্থিতির প্রশ্ন, এবং আরেকটা প্রশ্ন আসলে আলোচিত হয়েছে, সেটা হচ্ছে যে যখন এই নির্বাচনটা, আগামী নির্বাচনটা যে শুধুমাত্র একটা পার্লামেন্ট ইলেকশন না, একই সঙ্গে এই যে সংস্কার প্রস্তাব হলো সেইগুলোকেও আসলে বাস্তবায়নের একটা উপায়, এবং এই যে একটা সংসদের ভেতর দিয়ে শুধুমাত্র পার্লামেন্ট গঠিত হবে না, একই সঙ্গে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ সংস্কার হবে, সেটাকে সিগনিফাই করার জন্য একটা এই যে একই সঙ্গে যে ভোট হওয়া, যখন মানুষ দ্বিগুণ উৎসাহ নিয়ে ভোট দিতে যাবে, যে আচ্ছা রাষ্ট্রের পরিবর্তন এবং একটা পার্লামেন্ট নির্বাচন, এই দুইটাই আমি একই সঙ্গে করছি। ফলে এই জায়গাটা তৈরি করা। আমরা একটু শেখ রবিউল আলম আপনার কাছে আসতে চাই। একটা প্রশ্ন করার লোভ আমি আসলে একেবারে সামলাতে পারছি না, সেটি হলো যে এনসিপিকে আসলেই তার বাবার সঙ্গে পাল্লা দিয়ে ফেলেছে বিষয়টা কি? আসলে এরকম? জামাত ইসলামের বক্তব্য কোড আনকোড বলছি, বিষয়টা কি আসলে এরকম কিনা? না, আমার কাছে সেরকম মনে হয়নি। আমার মনে হয় রাজনীতিবিদ হিসেবে আমরা একে অপরকে ট্রিট করতে ভুল করছি আর কি। আমাদের নিশ্চয়ই যার যার অবস্থানের প্রতি একটা থাকা উচিত, শ্রদ্ধা থাকা উচিত, রেসপেক্ট এটা থাকা উচিত। এনসিপি নতুন রাজনৈতিক দল,
অনেক কিছুর মধ্যে রাজনীতি খুঁজে পাওয়া যাবে না, তাদের আচরণের মধ্যে, বাক্যে বা ধরেন মানে কর্মকাণ্ডের মধ্যে পাবেন না। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা। আবার বাড়াবাড়িও আছে, এই ব্যাপারটা যখনই আমরা প্রতিবাদ করব অথবা সমালোচনা করব বাড়াবাড়ি কমবে। একটি রাজনৈতিক দল তো একেবারে মানে গ্লুমিংয়ের জন্য তার সময়ও লাগবে। আবার জামাত ইসলামী যেভাবে 5ই আগস্টের পর রাজনীতি করতে চাইছে বা অন্যান্য রাজনৈতিক দলকে যেভাবে ট্রিট করতে চাচ্ছে, সেটাও কিন্তু আমার মনে হয় কোনো কোনো সময় সীমা লঙ্ঘন করে। তো রাজনৈতিক দলগুলির দায়িত্বের পরিচয় দিতে হবে, কে বড় কে ছোট, কে বাবা কে সন্তান, এইভাবে রাজনীতিকে বিবেচনা করার কোনো সুযোগ নেই। রাজনীতিতে একসময় প্রতিষ্ঠিত যে দর্শন সেটাও বিলুপ্ত হয়ে যায় বা জনগণের কাছে মানে গুরুত্বহীন হয়ে যায়, আবার নতুন দর্শনও প্রতিষ্ঠিত হয়। আবার বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে যারা রাজনীতি করতে পারে তারা রাজনীতি দীর্ঘদিন ধরে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে যায়। বাংলাদেশের জাতীয়তাবাদী দল অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ চিন্তা করে রাজনীতি করছে। সংস্কারের যে প্রস্তাবনা দেখছেন সেই 31 দফা আরো 3 বছর আগে অনুধাবন করে রাজনীতি করছে, যার ফলে আমরা এই মতগুলিকে খারাপভাবে দেখি না, কিন্তু আমরা মনে করি সব রাজনৈতিক দলের একটা সংযম পরিদর্শন করা উচিত, অন্য মতের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। একটা কথা বলা দরকার, আপনাকে আবারও বলি, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে আমাদের চাওয়া না, এটা নির্বাচন কমিশনের নয়, জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবনা। আমরা সেটাকে সমর্থন দিয়েছি যে এটা করা যেতে পারে, আমাদের প্রস্তাবনা না। আমাদের প্রস্তাবনা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদেই সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবনাগুলিকে ঐক্যমতের ভিত্তিতে অথবা মেজরিটির ভিত্তিতে পাশ করতে হবে এবং তারপরে গণভোটে যেতে হবে, যেটা মৌলিক সংস্কারের ক্ষেত্রে প্রয়োজন। এখন ফারুক সাহেব আরেকটা কথা বলতে চাইলেন যে অনেকে চাচ্ছে যে গণভোট হলে তারপর জুলাই সনদ অনুমোদন হয়ে গেলে অনুমোদনের ভিত্তিতে নির্বাচন হবে। সম্পূর্ণ ভুল। গণভোটে যদি জুলাই মানে আপনার হাও পড়ে, সনদ সংবিধান সংস্কার করে জুলাই সনদের ওই ক্লজগুলি যদি অনুমোদন জনগণ দেয়, তাতেও কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগামী পার্লামেন্টেই লাগবে। গণভোট হচ্ছে জনগণকে সম্পৃক্ত করলেন, জনগণের সমর্থন নিলেন, কিন্তু সংবিধান সংস্কার সংক্রান্ত যে আছে সেটা একমাত্র অনুচ্ছেদ 142 অনুসারে আগামী পার্লামেন্টে হতে হবে। তার মানে গণভোট যদি আগেও হয়ে যায়, জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, আর জুলাই সনদের ভিত্তিতে বাস্তবায়নের ভিত্তিতে আগামী নির্বাচন হচ্ছে না, এই জিনিসটা স্পষ্ট হওয়া দরকার। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরবো তখন বাকি আলোচনা থাকছে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আর একবার, দেখছি নিউজ 24 চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান। আমি এবারে একটু আবুল হাসান রুবেল আপনাকে দিয়ে শুরু করতে চাই। গণসংহতি আন্দোলন এবারে কি কোনো নির্বাচনে জোটে যাচ্ছে কিনা, কারা হবে গণসংহতি আন্দোলনের মৃত্যু? ধন্যবাদ। আমরা মানে আমাদের প্রথমত আমরা বহুদিন ধরে আসলে গণতন্ত্র মঞ্চ করি, গণতন্ত্র মঞ্চ আমরা তৈরি করেছি, ফলে আমাদের একটা প্রাথমিক মিত্র হচ্ছে গণতন্ত্র মঞ্চ। ফলে গণতন্ত্র মঞ্চের ভেতর দিয়ে আমাদের প্রার্থীতা ঘোষণা করা হচ্ছে। এটা মোটামুটিভাবে প্রক্রিয়াধীন এবং একই সঙ্গে আমরা যেহেতু বিভিন্নভাবে বিএনপির সঙ্গে, গণ অধিকারের সঙ্গে আমরা সবাই মিলে যেহেতু যুগপৎ আন্দোলন করেছি, ফলে যুগপৎ আন্দোলনে আমাদের যারা সঙ্গী তাদের সঙ্গেও আমাদের আলাপ আলোচনা চলছে। সেক্ষেত্রে আমরা কেউ কাউকে ছাড় দিতে পারি কিনা, কিভাবে আসলে আন্দোলনের ফলাফলটা জনগণের কাছে নিয়ে আসা যায় সেটার জন্য চেষ্টা চলছে। আবার একই সঙ্গে আমরা মানে গণসংহতি আন্দোলনের প্রার্থী হিসাবেও অনেকেই প্রার্থিতা মানে নির্বাচন করতে পারেন, সেই হিসাবেও আমরা প্রস্তুতি নিচ্ছি। ফলে এইটা নানাবিধ প্রস্তুতি চলছে। এখন বিষয়টা হচ্ছে আমাদের কাছে একটা নির্বাচন শুধুমাত্র আমাদের প্রার্থিতার প্রশ্নই না, একটা দেশের পলিসির বিষয়ে প্রশ্ন, জনগণের কণ্ঠস্বরটা যাতে আসে, জনগণের পলিসিটা যাতে আসে, সেটার জন্য চেষ্টার অংশই হচ্ছে আমাদের আসলে নির্বাচনে প্রক্রিয়ায় অংশগ্রহণ। ফলে জনগণের ইস্যুতে আমরা কথা বলার যে আমাদের চেষ্টা, সেই চেষ্টাটা অব্যাহত রাখার জন্য আমরা নানানভাবে চেষ্টা করছি যে এই পলিসিগুলো অন্যান্যদের ভেতর দিয়েও নিয়ে আসা, আমাদের ভেতর দিয়ে যেমন নিয়ে আসা এবং এটার সাথে যত মানুষকে যুক্ত করা যায়, বাংলাদেশটার একটা যাতে ভবিষ্যৎ
আমরা এমন দিকে নিয়ে যেতে পারি যাতে আমরা ভবিষ্যৎমুখী একটা রাজনীতি গড়ে তুলতে পারি, যেখানে মানুষের ভবিষ্যৎটা কি হবে সেটা নিয়ে আসলে মূলত আলোচনা হবে। কাদা ছোড়াছুড়ি এবং অতীত নিয়ে কচলানো আমাদের অনেক হয়েছে। এই রাজনীতির একটা অবসান হওয়া দরকার এবং আমাদের বাংলাদেশের জনগণকে আমরা কি দিব, কি ডেলিভার করব, সেটা নিয়ে রাজনীতির পার্থক্য হওয়া উচিত এবং সেই রকম রাজনীতি আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করছি। অনেক অনেক ধন্যবাদ। শেখ রবিউল আলম, আপনার কাছে আসতে চাই। নির্বাচন কমিশন পুনর্গঠন চেয়েছে এনসিপি এবং শাপলা ছাড়াই আসলে নির্বাচনেই যাবে না, এরকম কথাও তাদের পক্ষ থেকে বলা হয়েছে। আসলে কি এই কয়েক মাস পরে নির্বাচন, এটা কি সম্ভব? না, এই দাবিগুলি দাবি তো যে কোনো রাজনৈতিক দল করতে পারে, দাবি করাটা তার রাইট, কিন্তু অপ্রাসঙ্গিক এবং ইচ্ছাকৃতভাবে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা দল নিরপেক্ষ সরকার, একটা নির্বাচন কমিশন করেছে, ওই অন্তর্বর্তীকালীন সরকারই গঠন করেছে, যেটা স্বতন্ত্র এবং সাংবিধানিকভাবে ফাংশন করছে, বিশেষ করে বিতর্কের ঊর্ধ্বে থেকে এবং তাদের বিধিবিধানের মধ্যে থেকে। আমরা কি চাই? আমরা চাই নির্বাচন কমিশন স্বতন্ত্রভাবে ফাংশন করুক, এটা সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বাধীন থাকবে, নিরপেক্ষ থাকবে। সে যখন কোনো দলের পারপাস সার্ভ করতে পারলো না, বিশেষ দাবি পূরণ করতে পারলো না, তখন তাকে বলা হচ্ছে যে সে ফাংশন করবে না, অযোগ্য, পদত্যাগ করা উচিত, অপসারণ হওয়া উচিত। এটি দ্বিচারিতা। মানে আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার চাচ্ছেন, শক্তিশালী করতে চাচ্ছেন, নিরপেক্ষতা চাচ্ছেন, আবার আপনার দাবি পূরণ না করলে তার অপসারণ চাচ্ছেন, সেটা বলছেন দল কি নিরপেক্ষ না, অথবা পদত্যাগ চাচ্ছেন, সংস্কার চাচ্ছেন। এই জায়গাটা রাজনৈতিক দলগুলির এই স্বার্থের বাইরে চলে আসা উচিত। এই দৃষ্টিভঙ্গির বাইরে না আসলে সমস্যা। ধরেন নির্বাচন কমিশন প্রতীক কীভাবে বরাদ্দ করে, তার বিধিমালা রয়েছে, সেই বিধিমালা অনুসারে সে প্রতীক বরাদ্দ করতে চাইছে। সেই বিধিমালা অনুসারে তার যে সমস্ত তালিকাভুক্ত প্রতীক আছে সেখান থেকে আপনি বেছে নেবেন, যেটা আছে, যেটা এখনো পর্যন্ত বরাদ্দ হয়নি। অনেক প্রতীক আছে, বেছে নেবেন, আপনি সেখানে থাকবেন না, আপনার পছন্দের প্রতীক আপনাকে দিতেই হবে, না দিলে আপনি নির্বাচন কমিশন নিরপেক্ষ না। এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমাদের রাজনীতিতে মানে অবিশ্বাস না, জরাজীর্ণতা আবার বাড়াচ্ছে। এটা তো নতুন বন্দোবস্ত হলো না। আপনি তো সাংবিধানিক প্রতিষ্ঠানকে ফাংশন করতে দিচ্ছেন না, আপনার পছন্দটা চাপিয়ে দিতে চাচ্ছেন দলের স্বার্থে বা গোষ্ঠীর স্বার্থে। সেটি কাম্য হতে পারে না, রাজনৈতিক দলের দায়িত্ব হতে পারে না। সেই জায়গায় আমার মনে হয় এনসিপির সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর আস্থা রাখা উচিত এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বতন্ত্রভাবে ফাংশন করতে দেওয়া উচিত। সেটি না হলে রাজনৈতিক দল হিসেবে একটা বাক্য দিই, একটা নতুন রাজনৈতিক দল হলো, ধরেন সে কালকে বলল জাতীয় সংসদের ছবিটা আমাকে দিতে হবে প্রতীক হিসাবে, এনসিপি সেটা ইনলিস্টেড করে বরাদ্দ দিবে? ধরেন জাতীয় স্মৃতিসৌধ প্রতীক চায় অন্য একটা নতুন রাজনৈতিক দল নিবন্ধন পেয়ে, তখন কি জাতীয় স্মৃতিসৌধ অথবা কেন্দ্রীয় শহীদ মিনার প্রতীক চাইলে একটি রাজনৈতিক দল আপনি ইনলিস্টেড করে বরাদ্দ দেবেন? এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে এভাবে প্রতীক বরাদ্দ হয়? আবার পছন্দের প্রতীক নতুন করে ইনলিস্টেড করে অন্য কোনো রাজনৈতিক দলকে এর আগে বরাদ্দ দেওয়া হয়েছে, তার কোনো নজির আছে? তাহলে কেন এনসিপি সেটা চাইবে? কেন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান একটা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বাধ্য করতে চাইবে, হুমকির মধ্যে রাখবে, বিব্রত করবে? এটা কিন্তু একটা নতুন রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা না, এটা নতুন বন্দোবস্ত না, বরং রাষ্ট্রীয় হস্তক্ষেপের শামিল। সেটা জন্য এনসিপি না করে। জি, অনেক অনেক ধন্যবাদ। ফারুক হাসান, আপনাকে দিয়ে শেষ করতে চাই একেবারে শেষ প্রশ্ন। সেটা হলো যে গণ অধিকার পরিষদ এর আগে জাতীয় পার্টি কার্যক্রম বন্ধ নিষিদ্ধের দাবি করেছিল এবং 3 দফা একটি দাবি জানিয়েছিল। শেষ পর্যন্ত আসলে সেখান থেকে গণ অধিকার পরিষদ সরে আসলো নাকি আসলে তারা দাবি আদায় করতে পারলো না? ধন্যবাদ আপনাকে। দেখুন, এখানে জাতীয় পার্টি বা অন্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক সেটা এমন নয়। আমরা বারবার বলে আসছি 5 আগস্টের পরে যে আওয়ামী সহযোগী ছিল, দোসরের ভূমিকায় ছিল, যারা মূলত আওয়ামী লীগকে বিগত 15 বছরে ফ্যাসিস্ট হয়ে ওঠার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, আওয়ামী লীগকে একটা দানবীয় শক্তিতে পরিণত করার পিছনে কাজ করেছে। এই শক্তিগুলোকে, এই দলগুলোকে, এই সংগঠনগুলোকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে বিচারিক প্রক্রিয়া চূড়ান্ত মানে হওয়ার আগ পর্যন্ত একটা ইন্টারিম ইনজাংশন দেওয়া হয়েছে, ঠিক একই কায়দায় এই শক্তিগুলো যাতে তাদের যে দলীয় কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে, তার জন্য একটা ইনজাংশন প্রয়োজন। এখন আপনি দেখেন যে একটা খালি চোখে যদি একটা চিন্তা করেন যে 3 জন চোর চুরি করতে গিয়ে 3 জনই ধরা পড়ছে, এখন চোরের সর্দারকে আপনি শাস্তির আওতায় নিয়ে আসলেন, আর বাকি তার 2 জন সহযোগীকে আপনি পুরস্কৃত করলেন, নোবেল পুরস্কার দিচ্ছেন, এটা কি আপনার জাস্টিস? এটা কি কোনো নিয়ম সিস্টেম? এটা তো এরকমই হয়ে গেল। আওয়ামী লীগকে যারা দানব বানালো, আওয়ামী লীগকে যারা ফ্যাসিস্ট শক্তি হিসাবে গড়ে তোলার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করলো, যারা 2014, 18, 24 সালের মতো একতরফা মানে জনগণের ভোট ছাড়াই নির্বাচন করার পিছনে সবচেয়ে বড় পুশব্যাক যেটাকে বলে চাপ, মানে কি বলে এটাকে, মানে মূল হাতিয়ার হিসেবে কাজ করলেন, তাদেরকে আপনি এখন সেনা প্রোটোকলে পাহারা দিচ্ছেন। এটা আমার জন্য একটা লজ্জার। এই গণঅভ্যুত্থানের সাথে এক প্রকারের একবার পরিষ্কার প্রতারণা। আমরা সেই জায়গা থেকে বলেছি যে আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসরদের কার্যক্রম আওয়ামী লীগের মতোই নিষিদ্ধ করতে হবে।
এটা সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, এটা আমাদের না। আমরা আমাদের দাবিতে এখনো অনড় রয়েছি, আমরা আমাদের দাবি সরকারকে জানিয়েছি, সরকারের দায়িত্বরত যে অর্গানগুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে আমরা জানিয়েছি। সুতরাং এটা নিয়ে আমরা আর বাড়তি কথা বলতে চাই না, বাকিটা সরকারের, আমরা সরকারের সিদ্ধান্তের উপরে মানে তাকিয়ে আছি, সরকার কি সিদ্ধান্ত নেই। আপনি এই যে এনসিপির বিষয়টা সামনে আসছে, এটা নিয়ে আমরা আসলে আসলে এনসিপি মার্কা শাপলা তারা যতটা চায় তারা ভালো করেই জানে যে শাপলা প্রতীক তারা পাবে না, এটা তারা ভালো করে জানে। কিন্তু এই যে শাপলা না পেলে নির্বাচন যাব না, এক প্রকারের গোস্বা করা, এক প্রকারের মানে এটা নিয়ে একটা সরকারকে চাপের মধ্যে রাখা, এটা মূলত তাদের নির্বাচন পিছানোর জন্য একটা বড় ধরনের ষড়যন্ত্র, কনস্পিরেসি। মানে এনসিপি চাই না যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, কারণ আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে এই যে এনসিপির ভাগ বাটোয়ারা, এই যে এনসিপির দুইজন সরকারের স্টেক হোল্ডারের দায়িত্ব রয়েছেন বা অ্যাডভাইজারের দায়িত্ব রয়েছেন, এরা তো আর ওই দায়িত্বে থাকবেন না। সুতরাং সেই জায়গা থেকে এনসিপি মনে করে যত নির্বাচন পিছাবে তত আমরা আমাদের যে মধু খাওয়ার পাইপলাইন, এই পাইপলাইনটা আরো লিঙ্গারিং করবো, আমরা মধু খাবো। আমাদের মধু খাওয়ার লিমিট যাতে অতি দ্রুত শেষ হয়ে না যায়, এই জন্যই আমরা আসলে এরকম একটা টাল বাহানা তারা শুরু করেছে। তারা মাঝে মাঝে বিএনপিকেও থ্রেট দেয় যে বিএনপির ওই যে ধানের শীষ প্রতীক এটা বাতিল করতে হবে, কেন? এটাও নাকি আমাদের জাতীয় প্রতীকে রয়েছে। কিন্তু তাদের এই মানে মাথায় এই জিনিসটা নাই যে সেন্ট্রাল থিম বলে একটা কথা আছে। আমাদের যে ন্যাশনাল প্রতীক বা সিম্বল, এই ন্যাশনাল সিম্বলের সেন্ট্রাল থিম হচ্ছে শাপলা। দেখবেন আমাদের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, প্রেসিডেন্ট বা আমাদের সব জায়গায় শাপলাটা হচ্ছে আমাদের সেন্ট্রাল থিম। সুতরাং এই সেন্ট্রাল থিম একটা নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল কখনোই পেতে পারেন না, এটা স্পষ্ট। তারপরেও তারা শাপলার উপরে অনড়, তারা বলছে শাপলা ছাড়া আমরা কোনোভাবেই সামনে আগাবো না। ভাই এটা তো জিহাদ করার মতো একটা অবস্থা। শাপলা ছাড়া তো অনেক প্রতীক আছে। আমি জাতীয় আমাদের নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, শাপলার মতো দেখতে এরকম অনেক ফুল আছে, পদ্ম ফুল, আরো কি কি জানি ফুল, দেখলাম সোশ্যাল মিডিয়া অনেকে পোস্ট করেছেন। আপনারা এনসিপিকে ওই শাপলার মতো দেখতে কোনো একটা ফুল দিয়ে অন্তত মানে সন্তুষ্ট করেন, যাতে আগামী জাতীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করে। তারা হয়তো মহাবিপদ, তারা শাপলা ছাড়া যাবেই না। তো যাই হোক, আরেকটা বিষয় বলে শেষ করবো, সময় একদম শেষ, একবার শেষ করছি। জোট মহাজোট নিয়ে কথা একদম শেষ করতে হবে। আমরা নিশ্চয়ই এই বিষয়ে আবার পরবর্তীতে আপনি যেটা বলতে চেয়েছেন সেটা নিয়ে আবার নিশ্চয়ই আপনার আলোচনা করবো। আজকের মতো এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, শুভরাত্রি।